বিজেপি যখন বিরোধী দল ছিলেন তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে রাজ্য সরকার যে সেসটা নেয় সেটা আমরা কমিয়ে দেবো, পেট্রোল ডিজেলের দাম বাড়বে 10 টাকা বেশি। তাহলে পেট্রোল ডিজেলের দামটা যে বেড়ে গেল, রাজ্য সরকার কি তার যে ভাগের শেষ সেটা এখন অবধি কমালেন না। রাস্তায় বসে নামাজ পড়া যাবে না বা গরু কাটা বন্ধ হয়ে যাওয়া, এগুলো কি মনে হয় যে ইচ্ছাকৃত করা হচ্ছে? অন্যান্য রাজ্যে আমরা বিজেপির সরকার যা দেখেছি তাতে একতরফাভাবে নিয়ম চালু করা হয়েছে এবং সেটা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে করা হয়েছে। বিজেপির শাসনের যে শোষণ, মানুষ ভাগ করার রাজনীতি, কে কী খাবে, কে কী পড়বে, কে কী সংস্কৃতি চর্চা করবে, ওরা যেভাবে ঠিক করে দিচ্ছে গোটা দেশে, পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে যখন সেটা ওরা ঠিক করে দিতে চাইবে তার বিরুদ্ধে বামপন্থীরা লড়বে। দাদা, আমরা দেখলাম যে তিলজলা একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে সমস্ত বেআইনি যে নির্মাণ সেগুলো ভেঙে দেওয়া হয়। কিন্তু যাদের আমলে এই বেআইনি নির্মাণগুলো তৈরি হয়েছিল বা সেই সমস্ত গরিব মানুষজন যারা সেখানে বাড়ি কিনে আছে, তাদের বাঁচাতে সেই এলাকার যে সমস্ত নেতারা ছিলেন এতদিন তারা কেউ আসলেন না। আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী সেখানে গেলেন, অন্যদিকে বামেদের একাধিক নেতৃত্ব গেলেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? একেবারে সরকারে বসতে না বসতে বুলডোজার চলছে পশ্চিমবঙ্গে। সরকারে বসার আগেও যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেই দিনই আমরা বিভিন্ন জায়গায় ওই বিজয় উৎসব ইত্যাদিতে বুলডোজার দেখেছিলাম। সেদিনই আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে এই বুলডোজার রাজনীতি, যেটা আসলে যোগীর উত্তরপ্রদেশকে মনে করা একটা ভয়ের রাজনীতি তৈরি করা, সেইটা পশ্চিমবাংলায় আমদানি করার চেষ্টা হচ্ছে। তখন অনেক মানুষ নানা কথা বলেছিলেন যে এগুলো ভুল ধারণা, এইসব উন্নয়ন হবে নানা রকম কিছু। কিন্তু আমরা দেখলাম যে উন্নয়নের প্রথম ধাপটা হচ্ছে যে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা হলো। এবার অনেকে বলবেন যে ওইটা অবৈধ কাজ হচ্ছিল, সেইটার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু অবৈধ কাজ হচ্ছিল সেইটার জন্যে সরকার যদি নিয়ম মাফিক ব্যবস্থা নিত তাহলে কারুর কিছু বলার থাকতো না। আজকে যে বুলডোজার দিয়ে ওটা ভাঙচুর ইত্যাদি চেষ্টা করা হলো, তারপর হাইকোর্ট স্টে দিল কিন্তু এই কারণেই যে সরকার নিয়ম মেনে কাজটা করছিল না। তাহলে সরকার যদি প্রথম দিন থেকে সে নিয়ম না মেনে কাজ করতে থাকে তাহলে তার প্রতিবাদ করাটা জরুরি। এবং এটা শুধু সরকারের বিষয় না, এখানে যে একটা পুরসভা এখনও তার খাতায় কলমে তো অস্তিত্ব আছে। এমনি আমরা বহু জায়গায় দেখছি মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলররা ফোন ধরছেন না, চেয়ারম্যানের অফিসে সেই যে তালা পড়েছে তালা আর খোলেনি। তো কলকাতা পুরসভাও কার্যত আত্মসমর্পণ করে গেছে কিনা সেই প্রশ্ন তো থাকবে। কারণ পুরসভা, তার কাউন্সিলর আছেন, তার মেয়র আছেন, তারা কিন্তু এই কদিনে এই ঘটনা সম্পর্কে একটা শব্দ ব্যবহার করেন। কেন করেননি এটাই প্রশ্ন। এখন তৃণমূল নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা কোথায় আছেন, কিভাবে নিজের পিঠ বাঁচাচ্ছেন জানা নেই। কিন্তু বামপন্থীরা তারা গতকালও যেরকম কোনো একটা ঘটনা ঘটলে তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, আজকেও আমরা তার প্রতিবাদেই রাস্তায় নেমেছি। এবং এটা শুধু বুলডোজারের ঘটনা নয়, এটা একটা স্ট্যাম্প মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে শুধু বুলডোজারের ঘটনাটা ঘটেছে বলে বামপন্থীরা রাস্তায় নেমে গেল। এই যে বিভিন্ন জায়গায় স্টেশনের ভেতর থেকে বাইরে থেকে গরিব মানুষকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এই গরিব মানুষ, যার মধ্যে সমস্ত ধর্মের মানুষ আছেন, সেই গরিব মানুষকে উচ্ছেদের বিরুদ্ধেও বামপন্থীরা রাস্তায় নেমেছে। এইটা তৃণমূল কেন করতে পারছে না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তৃণমূলের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং একটা পোস্ট গতকাল আমি দেখছিলাম, সেটা সত্যি কি মিথ্যে আমি জানি না, সেখানে লেখা ছিল যে বামেদের তরফ থেকে নাকি এটা জানানো হয়েছে যে ধর্মকর্মকে এড়িয়ে রাজনীতি করা যাবে না। এটা কি সত্যি? আলিমুদ্দিন এরকম কিছু আলাপ আলোচনা হচ্ছে? মানে যে ধর্মবিশ্বাসী মানুষ আছেন তিনি এই নির্বাচনেও বামেদের ভোট দিয়েছেন বা বাম বিরোধীদের ভোট দিয়েছেন। আবার যিনি ধর্মবিশ্বাস করেন না, নাস্তিক, তিনি এই নির্বাচনে বামেদের ভোট দিয়েছেন বা বাম বিরোধীতে ভোট দিয়েছেন। তাহলে তার ধর্মবিশ্বাসের সাথে তার বেঁচে থাকার প্রশ্ন সেইটা তো জুড়ে যাচ্ছে কি? কারণ তার ধর্মবিশ্বাস তার ব্যক্তিগত। এবার তার বেঁচে থাকার প্রশ্নে তাকে যদি আজকে বিজেপি সরকার এসেই বলে যে স্টেশনের বাইরে তুমি আর মুড়ি ঘুগনি বিক্রি করতে পারবে না, কি হচ্ছে যে ফল বিক্রি করতে পারবে না, তোমাকে উঠে যেতে হবে, তাহলে যে তার পেটে লাথি পড়ে, এইটার সাথে তার ভোট দেওয়ার সম্পর্ক তো থাকা উচিত। তিনি ভোট দিয়েছিলেন তো এই ভেবে যে আমি আর একটু ভালোভাবে জীবনযাপন করব। তাহলে বিজেপি সরকার এলো এবং তার জীবনযাত্রার মধ্যে ব্যাপক একটা চাপ তৈরি হয়ে গেল। এই চাপের বিরুদ্ধে বামপন্থীরা লড়বে। তিনি কোন ধর্ম, তিনি কোন রাজনীতি, এগুলো না দেখেই লড়বে। অতীতেও এই ধরনের বহু ক্ষেত্রে আমরা যখন রাস্তায় নেমেছি তখন কিন্তু আসলে কে কোন রাজনীতি করেন এটা না দেখে রাস্তায় নেমেছি। ভবিষ্যতেও যখন আমরা রাস্তায় নামবো, বিজেপি সরকার তার এই ধরনের মানুষ মারা, মানুষের মধ্যে ভাগ করা নীতির বিরুদ্ধে, তখনও আমরা ধর্মজাত না দেখেই রাস্তায় নামবো।
এবং এই যে যে কথাটা বলছিলে যে স্টেশন থেকে এখন প্রত্যেকটা শিয়ালদার দক্ষিণ শাখা হোক কি নর্থ লাইন যেখানেই হোক না কেন সব দিকেই সমস্ত স্টেশন এখন ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় দেখেছি। তো তাদের কোনো বিকল্প ব্যবস্থা তো দেওয়া হলো না, কিন্তু সরকারের একাধিক নেতৃত্ব তারা বলছিলেন যে তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়া হবে, কিন্তু সেই নিয়ে তো এখনো বিকল্প ব্যবস্থা এখনও অবধি রেলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের কোনো তরফের পক্ষ থেকে এই ধরনের বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে বলে আমরা শুনি। তাহলে যে গরিব মানুষ, যে মানুষ দিন আনে দিন খায়, তাকে উচ্ছেদ করে দিয়ে তার পেটে লাথি মেরে দিয়ে আসলে কোনো সরকার চলতে পারে না। গোটা সিস্টেমটা যেটা অন্যান্য রাজ্যে বিজেপি করেছে যে আসলে এই স্টেশনগুলো, রেল লাইনগুলো, ট্রেনের যাতায়াত এইগুলো সব বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা। বিভিন্ন জায়গায় আমরা এটা দেখেছি, দেশের বিভিন্ন প্রান্তে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করব এই নাম করে স্টেশনটা আসলে বেসরকারি কোনো এক কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কার্যত প্ল্যাটফর্ম টিকিটের দাম 5 টাকা থেকে প্রায় 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে কর্পোরেটাইজেশন করে ফেলা, যে শুধু আদানি আম্বানি তার বন্ধুবান্ধবের লাভ হবে, এইটা রেল ব্যবস্থার মধ্যে দিয়ে চালু করার চেষ্টা হচ্ছে। এইটা হলে গরিব মানুষের তো পেটে টান পড়বেই। আজকে যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, বিজেপি যখন বিরোধী দল ছিলেন তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে রাজ্য সরকার যে সেসটা নেয় সেটা আমরা কমিয়ে দেবো, পেট্রোল ডিজেলের দাম বাড়বে 10 টাকা বেশি। তাহলে পেট্রোল ডিজেলের দামটা যে বেড়ে গেল, রাজ্য সরকার কি তার যে ভাগের শেষ সেটা এখন অবধি কমালেন না। ফলে আবার বাস ভাড়া বেড়ে যাবে, আবার হচ্ছে বাইক বা ট্যাক্সি ইত্যাদি সেগুলোর ভাড়া বেড়ে যাবে, গরিব মানুষের পকেটে টান পড়বে। এবং সরকার বলবেন যে আমরা তো সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের চড়ার ব্যবস্থা করেছি। সরকারি বাস কলকাতা শহরে কি মুর্শিদাবাদে কি শিলিগুড়িতে কটা চলে, এই হিসেবটাও কিন্তু রাখতে হবে। কারণ চমক দেওয়ার যে কথা, নতুন সরকার তৈরি হয়েছেন, তারা অনেক ঘোষণা করছেন, সেগুলি অনেক মানুষ নানা রকমভাবে তাদের পক্ষে বিপক্ষে ইত্যাদিতে কথা বলছেন, কিন্তু আসলে কাজের জায়গায় গিয়ে আপনি এখন আমার অফিস থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়ান, 8 ঘন্টার মধ্যে আপনি কটা সরকারি বাস দেখতে পান, সেটা তো রাজনীতি নির্ভর হিসেবে হবে না। আজকে এখানে কোনো অন্য রাজনীতির লোক দাঁড়িয়ে থাকলেও তিনি সরকারি বাস পাবেন না। ফলে এই জায়গা থেকে আমরা বলতে চাইছি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো যদি পূরণ না করা হয়, তাহলে কিন্তু বামপন্থীরা আবার রাস্তায় নেমে পড়বে। কারণ আবার কোভিডের সময়ে তখন সরকার তো যাই হোক তার অপদার্থতার জন্য বাস ভাড়া বেড়ে গেছিলো, কিন্তু বাসের এখন আমাদের উঠলে যে ভাড়াটা দিতে হয় সেটা তখন কোনো সার্কুলার হয়নি, এমনি বাস ভাড়া বেড়ে গেল। আবার যদি এইভাবে বেড়ে যায়, তাহলে সেই বাসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই উঠছেন তাদের বেশি ভাড়া দিতে হচ্ছে। তাহলে সরকার কেন তাদের রিলিফের ব্যবস্থা করছে না, এই কথাটা বলেই আমরা আন্দোলনে যাব। জেলায় এখনো মানে সরকারি বাস তো অনেক জায়গায় চলেও না। আমি তো সেটাই বললাম, আমি মুর্শিদাবাদ শিলিগুড়ির কথা বললাম, আরও 2-4টে জায়গার কথা বলতে পারি। সরকারি বাস কোথায়? তাহলে মহিলাদের বিনামূল্যে বাসে চড়ার যে কথা বলেছিলেন সেটা পূরণ হলো না। তাহলে সরকারি বাস নতুন করে চালু করতে হবে, এবং বেসরকারি বাসের ক্ষেত্রেও বাস ভাড়া যাতে গরিব মধ্যবিত্তের জন্য বিপদ না হয়ে যায়। কোভিডের আগে কিন্তু মিনিমাম বাস ভাড়া ছিল 7 টাকা, সেটা বেড়ে গেল 10 দুম করে। এখন যদি সেটা আবার বেড়ে যায়, ইতিমধ্যে দেখছিলাম বিভিন্ন সংস্থা, তারা বাস মালিকরা তারা চিঠি দিয়েছেন বাস ভাড়া বাড়াতে হবে বলে। ফলে সেটা যদি আবার বেড়ে যায়, তাহলে যে মানুষের বাস ভাড়া গত 7 বছরে 2-3বার বেড়ে গেল, তার কি মাইনেটা, তার মজুরিটা অতটা বাড়লো কি? তাহলে সেই মানুষ যাবেন কোথায়? এই প্রশ্নটাই আমরা সরকারের কাছে রাখছি। বা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে তাদের ধর্ম ভিত্তিতে, যে রাস্তায় বসে নামাজ পড়া যাবে না বা গরু কাটা বন্ধ হয়ে যাওয়া, এগুলো কি মনে হয় যে ইচ্ছাকৃত করা হচ্ছে? বা দেখুন, নিয়ম তো সকলের জন্য সমান হতে হবে। তাহলে ওই পশু হত্যা সম্পর্কিত কোনো নির্দেশ ইত্যাদি যদি থাকে, তাহলেও কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে হচ্ছে না। কারণ দুধের ব্যবসা যারা করেন তারা সবাই কোনো একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের, এটা তো বাস্তব নয়। আপনি বিভিন্ন গোশালা ইত্যাদি যা রয়েছে চারপাশে, সেগুলোতে খোঁজ নিলেই জানতে পারবেন যে এই দুধের ব্যবসা হোক কি চামড়ার ব্যবসা হোক, এটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ করেন না, তার মধ্যে সব ধর্মের মানুষ মিলেমিশে আছেন। ফলে আমি যে কথা বলছি, তার ফলে যদি একটা ব্যাপক অংশের মানুষের রুটি রুজি জীবন জীবিকা, যারা দুধের ব্যবসা করেন, যারা চামড়ার ব্যবসা করেন, তাদের যদি রুটি রুজি জীবন জীবিকার ওপর আঘাত নেমে আসে, যা আমরা ইত্যাদি এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দেখছিও, সেই আঘাত যদি নেমে আসে, তাহলে তারা যাবেন কোথায়? আজকে এই মাঝ বয়সে এসে তারা পেশা বদলে অন্য পেশায় যাবেন কেনই বা? এইটা তো সরকারকে মাথায় রাখতে হবে। ফলে যা নিয়ম করতে হবে সেটা সকলের জন্য সমান হোক,
এবং যা নিয়ম চালু হবে সেটা সবাইকে সমানভাবে কনফিডেন্সে নিয়ে সেই নিয়মগুলো চালু করা হোক। যদি সেটা না করা হয়, কারণ অন্যান্য রাজ্যে আমরা বিজেপির সরকার যা দেখেছি তাতে একতরফাভাবে নিয়ম চালু করা হয়েছে এবং সেটা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে করা হয়েছে। আবার উল্টো দিকে যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তখন তো সেটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে বাড়ছে না। ফলে গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ যেভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, সেই আঘাতের বিরুদ্ধে বামপন্থীরা রুখে দাঁড়াবেই। তার জন্যে তারা বিজেপির ওইসব ফেক প্রোফাইল ইত্যাদি দিয়ে দু চারটে বাড়তি গালি হতে পারে, কোনো অসুবিধা নেই। যখন এই ধরনের গালাগাল ইত্যাদি আসে তখন বোঝা যায় যে আমাদের লাইন অফ অ্যাকশন সঠিক আছে। এই তিলজলায় যখন এই ঘটনাটা ঘটলো, সেখানকার যিনি বর্তমানে তৃণমূলের কাউন্সিলর আছে, তিনি একটা কথা বলছিলেন যে এই বিল্ডিংগুলো যখন তৈরি হয়েছে তখন আমি খুব ছোট। তার মানে তিনি কোথাও গিয়ে তো টার্গেট ইঙ্গিত দিলেন যে সেটা বাম আমলে তৈরি। এবং অনেক কয়েকটা ভিডিওতেও দেখছি যে সেখানকার মানুষজন তারা সিপিআইএমকে টার্গেট করছে, যে সিপিআইএম নাকি অবৈধ। এই সমস্ত যারা টার্গেট করেছিলেন তাদেরকে ওখানে তৃণমূলের কাউন্সিলর আর এমএলএকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বোধহয় দু চারজনকে পাঠিয়েছিলেন যে যা তোরা গিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট কর। এবার কথা হচ্ছে, আমরা ছোট বলে যে কাজ মিটিয়ে গেলেন, তাহলে যখন উনি ভোট চাইতে এসেছিলেন সেই বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে, সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে, তারা যখন জন্মেছেন, পড়াশোনা করেছেন, বড় হয়েছেন, তখনও তো তিনি ছোট, তখন তো বাম আমল ছিল। তাহলে ভোটে লড়তে এলেনই বা কেন? তাহলে ওনার তো দোষ দেবো না। কলকাতার মেয়রকে যখন দুর্নীতির প্রসঙ্গে নিশানা করা হয়েছিল, কলকাতার মেয়র হচ্ছে সুজনবাবু, বিকাশবাবু, দুইজন সিপিআইএমের নেতার নাম বলেছিলেন যে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আমি কত ভালো মানুষ। মেয়র কিন্তু তৃণমূলের কোনো নেতা নেত্রীর নাম নিতে পারেননি। ফলে বামপন্থীদেরকে দিয়ে এই ভ্যালিডেশন করিয়ে দেওয়ার রাজনীতি বহুদিন আমরা দেখেছি। বামপন্থীদের আমলে এই ধরনের গুন্ডামি, এই ধরনের বেআইনি নির্মাণ হতো না। যদি হয়ে থাকতো তাহলে গত 15 বছরে তৃণমূলের সরকার ফাইল খুলবো তো বললো অনেক, কোনো ফাইল কি খুলতে পারলো না। ফলে বামপন্থীদের আমলে এটা কোনোদিন হয়নি, এবং বামপন্থীদের আমলে হয়নি বলেই আজও ওইখানে শতরূপ গিয়ে দাঁড়াক, কি ওখানকার পাশের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, ওখানের বিধানসভার ক্যান্ডিডেট দীপুদি গিয়ে দাঁড়ান, কি সেলিমদা, মীনাক্ষী, কল্লোলদা ইত্যাদি গিয়ে দাঁড়ালে এই সমস্যাটা হয় না, মানুষ কনফিডেন্স পায়। তাহলে ওখানকার বিধায়ক, ওখানকার সাংসদ, ওখানকার কাউন্সিলর তারা কেন এসে ওই মানুষের পাশে দাঁড়াতে পারছেন না? বিপদের সময়ই কিন্তু প্রকৃত বন্ধু চেনা যায়। আজকে যে মানুষ বিপদে পড়ছেন, তিনি হকার উচ্ছেদের জন্য বিপদে পড়ুন, তিনি এই বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন বলে বিপদে পড়ুন, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলে বিপদে পড়ুন, বিপদের সময় কিন্তু মানুষ তার প্রকৃত বন্ধু চিনে নেবেন। তাহলে এতদিন আপনাদেরকে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, আপনারা বারংবারই বলেছেন, তাদের একাধিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হতো। এখন এই বুলডোজারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, বা এই সমস্ত গরিব মানুষের রুটি রুজিতে টান পড়ছে, সেখানে তাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এবং বামেদের আসল লড়াইটাই তো তাদের নিয়ে। লড়াইটা কি তাহলে এখন অনেকটা সহজ হয়ে গেল? না, লড়াই সহজ কঠিনের প্রশ্ন না। যখন দিল্লিতে বুলডোজারের বিরুদ্ধে বৃন্দা কারাত রুখে দাঁড়িয়েছিলেন, তখন লড়াইটা সহজ বা কঠিন ওইভাবে ছিল না। লড়াইটা লড়তে হবে, বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে লড়তে হবে। বৃন্দা কারাতও সেইভাবেই লড়েছিলেন, শতরূপরাও সেইভাবেই দাঁড়িয়েছে। গোটা রাজ্য জুড়ে যখন এসআইআরের নাম বাতিলটা একটা ষড়যন্ত্র হিসেবে বামপন্থীরা বলছিল, তখনও তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই যে বিজেপি অন্যান্য রাজ্যে যা করছে আমরা তো দেখেছি, আখলাকের ঘটনাও আমরা ভুলে যাইনি, হাতরাসের ঘটনাও আমরা ভুলে যাইনি, বিলকিস বানুর ঘটনাও আমরা ভুলে যাইনি। ফলে এই ধরনের সংস্কৃতি যখনই পশ্চিমবাংলায় আমদানি করার চেষ্টা হবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু বিজেপি এবং তার লোকেদেরকে, বামপন্থীদের ব্যারিকেডকে ডিঙিয়েই সেই কাজ করতে হবে। বামপন্থীদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা তাদের করতে হবে, এইটা আমরা গ্যারান্টি করতে পারি। তাহলে একটু আগে যেটা বলছিলে যে তৃণমূল কোনো ফাইল খুলতে পারেনি, কিন্তু এই বিজেপি ক্ষমতায় আসার পর অভয়ার যে কাণ্ড, সেই কাণ্ডের ফাইল এখন খোলা হয়েছে, 3 জনকে সাসপেন্ড করা হচ্ছে। এই নিয়ে তো পানিহাটিতে যখন দাঁড়িয়েছিলে তখন এই নিয়ে একটা লড়াই ছিলই। তো কি মনে হয় যে অভয় এবার বিচার পাবে? পানিহাটিতে যখন আমরা ক্যান্ডিডেট হইনি তখনও লড়াই ছিল, আবার যখন নির্বাচন হয়ে গেছে তখনও লড়াই আছে। লড়াইটা কন্টিনিউয়াস চলবে যতদিন না ওই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা মান্যতা পায়। এই জাস্টিস কিন্তু এখনও পাওয়া যায়নি। 3 জন পুলিশ অফিসার, তাদেরকে পদ থেকে অপসারণ করা হয়েছে সম্ভবত, এবং বিভাগীয় তদন্ত ইত্যাদি হবে, মুখ্যমন্ত্রী বলেছে। তাহলে তারা কোথায় কোথায় তদন্ত ডিলে করতে সাহায্য করলেন, কি কোনো একটা প্রমাণ লোপাট করলেন, কি অন্য কিছু করলেন কি না, সেগুলো তদন্ত কি হচ্ছে আমরা টাইম টু টাইম দেখব। এর পাশাপাশি হচ্ছে যে কেন এই
নির্যাতন হলো, কেন খুন হলো, তাতে আসলে স্বাস্থ্য দপ্তরের কোন কোন মাতব্বররা জড়িত, সেই সিন্ডিকেটের মাথাদের বহুজনের নাম সেই সময় ওই লড়াই আন্দোলন থেকে, রাত দখল থেকে উঠে এসেছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাও আমরা দেখব। সিবিআই এর তদন্ত ব্যাপক গাফিলতি হচ্ছে বলে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কিন্তু 50টা প্রশ্ন করা হয়েছিল, সিবিআই এখনও তার উত্তর দিতে পারেনি। এর মধ্যেও বন্ধ খামে করে চিঠি দেওয়া হয়েছে যে সিবিআই এদের কেন ডাকলো না, তাহলে সিবিআই কি উত্তর দেয় সেটাও আমরা দেখব। এতদিন লেগে গেল একটা ঘটনার তদন্ত কেন করা গেল না, এই প্রশ্নের উত্তর আমরা চাই। এর মাঝখানে দেখলাম একজন সাংসদ সম্ভবত আরজি করে হাসপাতালে ঢুকে গিয়েছেন, তিনি কয়েকটা প্রশ্ন করছেন সিবিআই এর বিরুদ্ধে, তাহলে বিজেপির সেই সাংসদের প্রশ্নের উত্তর সিবিআই কীভাবে দেয়? এগুলো দেখার জন্যও লাখো লাখো মানুষ যারা রাত দখল করেছিলেন, যারা দ্রোহের কার্নিভাল করেছিলেন, যারা জাস্টিস চেয়েছিলেন বলে তাদের নামে মিথ্যে মামলা হয়েছে হাজার হাজার। আচ্ছা, সেই মিথ্যে মামলাগুলোর ফাইল কি বন্ধ হলো? সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, বহু সাধারণ মানুষ যারা রাত দিন এক করে আন্দোলন করলেন, তাদের নামে হাজারো মিথ্যে মামলা, সেই মামলার ফাইল কি বন্ধ হলো? ফলে এই যাবতীয় প্রশ্নের উত্তর যতদিন আমরা পাচ্ছি না, ততদিন জাস্টিসের দাবিতে আমাদের লড়াই চলবে। এইবারে আপনারা বারংবারই বলেছিলেন যে মানুষ রুটি রুজিতে ভোট দেবে, কিন্তু কোথাও গিয়ে মানুষ বিকল্প হিসেবে এবারে বামেদের তারা আনতে পারলো না, তারা বিজেপিকে ভোট দিল। কিন্তু বামেদের এই যে 21 থেকে 26 পর্যন্ত তাদেরকে যে শূন্যের তকমা মাথায় করে নিয়ে চলতে হয়েছিল, সেই শূন্যের তকমাটা কোথাও গিয়ে কেটেছে। এটা তো নতুন করে একটু আশা যোগাচ্ছে যে আর 5টা বছর লড়াইটা আরও জোরদার করতে। লড়াইটা আমরা আসলে ওই 5টা বছর করে দেখি না। আমাদের রাজনীতি আমাদের এই শিক্ষাই দিয়েছে যে আমাদের জীবন একটাই, আর এই জীবনটা এমনভাবে কাটাতে হবে যাতে গরিব নিম্নবিত্ত মানুষ, যে মানুষ ভীষণ বিপদের মধ্যে পড়েছেন, যে মানুষকে ব্যাপক শোষণের মধ্যে ফেলা হয়েছে, সেই মানুষের জন্য এই গোটা জীবন ধরে কিছু কাজ করার চেষ্টা আমাদেরকে করতে হবে। যে কাজ আমরা রেড ভলেন্টিয়ারের সময় করার চেষ্টা করেছি, অভয়ার ঘটনার সময় করার চেষ্টা করেছি, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে করার চেষ্টা করেছি। নিয়োগ দুর্নীতিতে আমাদের কমরেডরা জেলেও গেছিলেন 17 সালে। ফলে সেই কাজ আমাদের আগামী দিনে চলবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে রুটি রুজির ক্ষেত্রে আমাদের লড়াইটা খানিকটা এগিয়েছে, কারণ বিধানসভার বাইরে আমরা যে কথাগুলো বলতাম সেটা বিধানসভার ভেতরে বলার সুযোগ আমরা পেয়েছি, তার জন্য সাধারণ মানুষকে অবশ্যই অভিনন্দন। কিন্তু বিজেপি সরকার গোটা দেশে রুটি রুজির ক্ষেত্রে যে ব্যাপক ভয়ানক বিপদ এনেছে, শিল্পের ক্ষেত্রে গ্রোথ রেট কমেছে গোটা দেশে, বেকারত্বের ক্ষেত্রে বেকারত্বের যে শতাংশ সেটা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে, গত 47 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব। ফলে পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, এবং এই যে তথাকথিত ডবল ইঞ্জিন যে শব্দটা চালু হয়েছে, ডবল ইঞ্জিনের যখন ছিল না তৃণমূলের আমলে ব্যাপক বেকারত্ব ছিল, এখন সেটা কোন জায়গায় যারা আমাদের দেখতে হবে। ফলে এই জীবনে এবং আগামী 5 বছর, 10 বছর, 15 বছরে বিজেপির শাসনের যে শোষণ, তার যে মানুষ ভাগ করার রাজনীতি, কে কী খাবে, কে কী পড়বে, কে কী সংস্কৃতি চর্চা করবে, ওরা যেভাবে ঠিক করে দিচ্ছে গোটা দেশে, পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে যখন সেটা ওরা ঠিক করে দিতে চাইবে, তার বিরুদ্ধে বামপন্থীরা লড়বে, যেরকম দিল্লিতে লড়েছে, যেরকম কেরালায় লড়েছে, যেরকম ত্রিপুরায় লড়ছে, আমরা লড়ে যাব। সেটা উল্টো দিকে তৃণমূল থাক কি বিজেপি থাক, কি তৃণমূলটা মাঝখান থেকে উবে যাক, বামপন্থীদের লড়াই সেটা গোটা জীবনের লড়াই। সেটা 5 বছর 10 বছরের টার্গেট নয়। এটা ঠিক যে 5 বছর পর পর বোঝা যায় যে সেই লড়াইতে আমরা কতখানি এগিয়ে যেতে পারলাম। 21-এর তুলনায় আমরা খানিকটা এগিয়েছি, ভবিষ্যতেও আরও খানিকটা এগোবো বলে আমরা বিশ্বাস করি।